হ্যালো এভরিওয়ান। আজ আমরা ইংরেজি সাহিত্যের এক বিখ্যাত কবি জন মিল্টন এনার লেখা মহাকাব্য অর্থাৎ এপিক প্যারাডাইস লস্ট এটা পড়ব। এখন প্রশ্ন হচ্ছে এপিক মানে কি? ছোট্ট করে বলে দিই, এপিক হচ্ছে একটা লম্বা কবিতা যেখানে কোনো একটা হিরো বা কোনো একটা বড় লেজেন্ডারি কারোর ভীষণ বড় বড় যুদ্ধ, কাজ, অ্যাডভেঞ্চার সম্পর্কে আলোচনা করা হয়, যেমন হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি। তো সমগ্র এপিক এখানে এই ভিডিওতে আমি আলোচনা করব না, জাস্ট প্যারাডাইস লস্ট এর বুক 1 স্যাটার্নের ফার্স্ট স্পিচ আলোচনা করব। ভয় নেই, কোনো কঠিন বা বোরিং ভাবে শেখাবো না, বরং একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বলো তো, একজন ভিলেন সে কি তার নিজের চোখে নিজে হিরো হতে পারে? মানে তোমরা সবাই নিশ্চয়ই রামায়ণের ভিলেন রাবণ, মহাভারতের ভিলেন দুর্যোধন এদের নাম শুনেছো, কিন্তু কখনো কি তাদের দিকটা ভেবে দেখেছো যে তাদের মতে তারা কি ঠিক নাকি ভুল? দেখো, এইসব প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে। আজকের পাঠ প্যারাডাইস লস্ট বুক 1 স্যাটার্নস ফার্স্ট স্পিচ, লিখেছেন জন মিল্টন। ইনি একজন ব্লাইন্ড পোয়েট ছিলেন, অন্ধ ছিলেন, এবং ইনি একজন ল্যাটিন স্কলার ছিলেন। ইনি যে যুগের কবি, যুগটার নাম হচ্ছে ইংরেজি সাহিত্যের যুগ, যে যুগের নাম দ্য এজ অফ মিল্টন বা পিউরিটন এজ। টাইম লাইন হচ্ছে 1625 টু 1660, 1625 থেকে 1660। আর পিউরিটান এজ কেন বলা হয় এই সময়টাকে? মিল্টনের নামে তো এটাকে এজ অফ মিল্টন বলা হয়, বাট পিউরিটান এজ কেন বলা হয়? মিল্টন নিজে ছিল একজন পিউরিটান। পিউরিটান মানে হচ্ছে এমন একটা খ্রিস্টানদের শাখা যারা ভীষণ স্ট্রিক্ট ছিল, যারা মনে করতো যে আমরা গডের সঙ্গে ডিরেক্ট মানে সংযুক্ত, আমরা যে কর্মটা করব সেটা গড সমস্তটা দেখতে পারবে, আমাদের কোনো মিডিয়ামের প্রয়োজন নেই, চার্চের পোপ, ফাদার এদের ওপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই, আর অনেক নানা রকমের রিচুয়াল নিয়ম কানুন পালন করারও কোনো প্রয়োজন নেই। এই সময় কেমন টাইপের সাহিত্য লেখা হতো? এই সমস্ত টাইমের অর্থাৎ পিউরিটান এজে সাহিত্যে ঈশ্বর, নৈতিকতা মানে মরালিটি, পাপ পুণ্য, স্বর্গ নরক এইসব বিষয়েই বেশি সাহিত্য লেখা হতো। এখানে কোনো মজা, প্রেম এসব কিছুই ছিল না। এই সময়ে যে সমস্ত সাহিত্য লেখা হতো সেগুলো ভীষণ গম্ভীর আর ধর্মীয় ভাবনার উপরেই লেখা হতো। আর যেহেতু মিল্টন একজন পিউরিটান ছিল, তার এই যে কবিতা বা এপিক প্যারাডাইস লস্ট, এই প্যারাডাইস লস্টের মধ্যেও কিন্তু তার যে একটা ধর্মীয় ভাবনা, রিলিজিয়াস থিম, মরাল স্ট্রাগল, নৈতিকতার দিক, ভগবানকে মানা না মানা, এই জিনিসগুলো দেখা যায়। অর্থাৎ যে কোনো সাহিত্যে, যে কোনো কবিতাতে সেই টাইম প্রভাব ফেলে, সময়ে সেই সময়ে সমাজে যা চলে, হ্যাঁ, সেটার কিন্তু প্রভাব পড়ে। তো দেখো, এই যে মিল্টন লিখেছে প্যারাডাইস লস্ট, তো এটা তো উনি কোনো জায়গা থেকে ইন্সপিরেশন পেয়ে লিখেছে। তো এটা উনি লিখেছে বাইবেলের একটা অংশ থেকে। বাইবেলের দুটো পার্ট আছে, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। তো আমাদের এই যে প্যারাডাইস লস্ট, এইটা নেওয়া হয়েছে কোথা থেকে? জেনেসিস থেকে। জেনেসিস হচ্ছে ওল্ড টেস্টামেন্টের প্রথম বুক, ফার্স্ট বুক অফ দ্য ওল্ড টেস্টামেন্ট। হুম এখন প্রশ্ন হচ্ছে গল্পটা কি? একটা গল্প আছে যে গড দ্য সুপ্রিম, তিনি কি করেছিল, তার অনেকগুলো এঞ্জেল তৈরি করেছিল। হুম তার সন্তান তুল্য এঞ্জেল, তাদের মধ্যে সব থেকে ব্রাইটেস্ট উজ্জ্বল ছিল লুসিফার। লুসিফার নামটার মানেই হচ্ছে লাইট ব্রিঙ্গার, যে আলো প্রদানকারী। এই লুসিফার ছিল ভীষণ হাই র্যাঙ্কিং
আর্ক এঞ্জেল, মানে ভীষণ বড় একজন এঞ্জেল। এবং এই ভীষণ সুন্দর ছিল, এর অনেক নলেজ ছিল, অনেক পাওয়ার ছিল। তাহলে এত কিছু যখন সবই ভালো, যখন সবকিছু গড লুসিফারকে দিয়েছে, তাহলে এই লুসিফারের সাথেই গডের একদিন ঝামেলা হলো। কিন্তু কেন কেন ঝামেলা শুরু হলো? কারণ লুসিফার ভীষণ অহংকারী হয়ে উঠেছিল। সে ভেবেছিল যে গডের অবর্তমানে, অর্থাৎ গড যখন যখন আহ থাকবে না পাওয়ারে, হ্যাঁ, গডকে তো এমন না যে গড মারা যাবে বা গড থাকবে না, গড তো সব সময় থাকবে, বাট গডের কোনো কোনো সময় গডের অবর্তমানে কে চারিদিকের সমস্ত দায়িত্ব সামলাবে? এই যে দায়িত্বটা লুসিফার ভেবেছিল যে ওকে দেওয়া হবে, কিন্তু গড ওকে না দিয়ে নিজের সন জেসাসকে দান করে। তো অনেকের মতে এটাই যে গল্পটা না, অনেক মতামত আছে, তো অনেকে মনে করে যে জেসাসকে গড দায়িত্ব দেয়, এটা দেখে লুসিফার ভীষণ ভাবে রেগে যায় যে আমি একজন এত ব্রাইট এঞ্জেল, আমি এত পাওয়ারফুল, আমাকে দায়িত্ব না দিয়ে ওকে দায়িত্ব দিল। এটাতে রেগে যায় এবং ও ঠিক করে যে আমি আর গডকে সার্ভ করব না, গডের কথা মানব না। সে চায় যে আমি ইকুয়াল রাইটস চাই, আমি ইকুয়াল পাওয়ার চাই গডের মতো, আমি পারলে গডের থেকে বেশি পাওয়ার আমি অধিকার করতে চাই। এবং ও কি করে, ও অনেকগুলো ওর সঙ্গী সাথী এঞ্জেলদেরকে ওর নিজস্ব যে একটা সৈন্য দল গঠন করে, তাতে সবাইকে নিয়ে আসে, অনেক অনেক এঞ্জেলদেরকে, যে আমরা গডের বিরুদ্ধে লড়াই করব, চলো তোমরা আসো, আমরা যুদ্ধ করব। অনেকে রাজি হয়েও যায়। তো এর পরে যখন যুদ্ধ ঘোষণা করে লুসিফার গডের বিরুদ্ধে, গড কি করে, গড তখন যুদ্ধ, অর্থাৎ গডও লড়াই করে এবং অফকোর্স গড জিতে যায়, কারণ গডের কাছে ছিল ভীষণ মারণাত্মক অস্ত্র থান্ডার। এবার যখন লুসিফার আর তার সেই আর্মি হেরে যায়, গড ভীষণ রেগে যায় এবং তাদেরকে কোথায় পাঠিয়ে দেয়, গডেরই সৃষ্টি করা হেল, ইনফার্নো, নরকে পাঠিয়ে দেয়, যেখানে তারা যাবজ্জীবন শাস্তি ভোগ করবে। কেন যাবজ্জীবন? কারণ তারা তো এঞ্জেল, তারা তো অমর, তো তারা সারা জীবন, তাদের মৃত্যু হবে না, কিন্তু আমৃত্যু তারা, মানে সারা জীবন তারা কষ্ট ভোগ করবে ওই হেলের মধ্যে, যে হেলে পুরো সেই আগুন, মানে লাভা, শক্ত আগুন, তরল আগুন ইত্যাদি রয়েছে। এবং যখন হেলে লুসিফার যায়, সে পরিণত হয় সেটেনে। সেটেন মানেই হচ্ছে, সেটেন কথাটার আক্ষরিক মানেই হচ্ছে প্রতিদ্বন্দ্বী, অপোজার অফ গড, গডের যে বিরোধিতা করে। আর এই যে সেটেন যে হেলে পড়ে গেল, এই ঘটনার পর থেকেই আমাদের প্যারাডাইস লস্টটা ঠিক এখান থেকে শুরু হচ্ছে, যে সেটেন পড়ে গেছে হেলে, জ্বলন্ত সেই লেক, মানে আগুন যেটা কিনা তরল জ্বলছে, সেই তরল আগুনের মধ্যে, হেলের মধ্যে পড়ে গেছে। এই যে মাঝখান থেকে হঠাৎ করে শুরু হচ্ছে, পুরো গল্পের শুরু থেকে না শুরু হয়ে, নর্মালি গল্প কেমন করে শুরু হয়, যে এক যে ছিল রাজা, সেই করেছিল ওই করেছিল, আমাদের কিন্তু প্যারাডাইস লস্ট সেভাবে শুরু হচ্ছে না, একদম মিডল থেকে শুরু হচ্ছে, যে সেটেন পড়ে গেছে হেলের মধ্যে এবং তারপর কি হচ্ছে, এই মাঝখান থেকে শুরু হওয়াকে বলে মিডিয়াস রেস, অর্থাৎ ইন দ্য মিডল অফ দ্য স্টোরি, যেখানে কিনা সে জেগে উঠছে হেলে পড়ে যাওয়ার পরে, এবং সে তার ঠিক পরের তার কাইন্ড অফ সেনাপতি বেলজিবাবকে সে ডাকছে, বেলজিবাবকে ডেকে সে বলছে যে চলো আমরা আবার রিভেঞ্জ নিই গডের বিরুদ্ধে, আমরা কি করব এবার, আমরা গড তৈরি করেছে একটা নতুন প্রজাতি যেটাকে বলে মানুষ, তাদের চলো আমরা ক্ষতি করি। এইটাই হচ্ছে সেটেনের ফার্স্ট স্পিচে আমরা দেখতে পারবো। আমাদের এখন জানতে হবে যে সেটেনকে তো গড ফেলে দিল নরকে, তারপরে তো সেটেন বসে বসে নানা রকম নরকে বসে বসে প্লট করছে গডের বিরুদ্ধে। তো সেটেনকে ফেলে দেওয়ার পরে, নরকে ফেলে দেওয়ার পরে গড কি করলো, গড একটা নতুন ওয়ার্ল্ড বানালো এবং তৈরি করলো নতুন একটা প্রজাতি, সেটা হচ্ছে ম্যান, মানুষ।
এবং সেই মানুষদেরকে স্বাধীনতা দিল, সমস্ত কিছু করতে পারবে তোমরা, শুধু একটা জিনিস বাদে। হুম, সেটা আমরা পরে জানবো। তো তৈরি করলো যাকে, সে হচ্ছে অ্যাডাম। তাহলে প্রথম মানুষকে অ্যাডাম, তাকে গড সৃষ্টি করলো। ওকে তৈরি করেছিল ডাস্ট থেকে, ধুলো থেকে। হ্যাঁ, ওকে লাইফ দিল, ওকে রেসপন্সিবিলিটি দিল, ওকে থাকার একটা জায়গা দিল, সুন্দর একটা গার্ডেন দিল অ্যাডামকে থাকার জন্য, যে গার্ডেনটার নাম হচ্ছে ইডেন। ইডেন কি জিনিস? আ প্যারাডাইস লাইক গার্ডেন, একটা স্বর্গের মতো বাগান, যেখানে অনেক ফুল ছিল, ফল ছিল, শান্তি ছিল, সৌন্দর্য ছিল। যেখানে ঈশ্বরের অর্থাৎ গডের ভালোবাসা ছিল। এবং এখানে কাইন্ড অফ মানুষ তৈরির একটা ট্রায়াল চলছিল। এখানে অ্যাডামের কাজ কি ছিল? এই ইডেনে, ইডেন গার্ডেনে ওর কি কাজ ছিল? এখানে ওর কাজ ছিল যত অ্যানিমালস গড তৈরি করছে তাদের নাম দেওয়া, এবং গার্ডেনে রুল করা, রাজত্ব করা, এবং গডের ওবিডিয়েন্ট থাকা। গড যেটা বলবে সেটা চুপচাপ মেনে চলবে, গাছের থেকে ফল খাবে, সবকিছুই করবে। শুধুমাত্র একটাই নিষেধ, সেটা কি? ওখানে একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে দ্য ট্রি অফ নলেজ। ওই গাছের ফল খাওয়া যাবে না। অ্যাডামকে তো তৈরি করলো, অ্যাডাম তো দিব্যি ছিল, কিন্তু গড দেখছে যে অ্যাডাম না বড্ড লোনলি, একা একা তো। তাই জন্য গড ক্রিয়েট করলো ইভ বলে একটি নারীকে। ইভকে তৈরি করেছে অনেকের মতে অ্যাডামের রিব, পাঁজর থেকে, পাঁজরের হাড়ের থেকে ইভকে তৈরি করা হয়েছিল। ইভ ছিল অ্যাডামের কম্পেনিয়ন, সঙ্গী। হ্যাঁ, তারা তাদের এক আত্মা। তারা তাদের ডিফারেন্ট কাজ ছিল, সেই ইডেন গার্ডেনে তাদের ডিফারেন্ট রোল ছিল। তো এই যে যখন অ্যাডাম আর ইভকে গড তৈরি করলো, গড ওদেরকে খুব ভালোবাসতো, কারণ ইট ইজ লাইক সেটেনের জায়গাতে ওদেরকে রেখেছে, ওদেরকে বানিয়েছে। কাদেরকে? অ্যাডাম আর ইভকে। ওর পরিবর্তে এখন আমার এক সন্তানের জায়গাটা পূরণ করছে অ্যাডাম আর ইভ। তো এখন সেটেন প্ল্যান করছে যে গডকে যদি আমি আঘাত করতে চাই, আমার কাজ হচ্ছে গড যাকে ভালোবাসে, যে জিনিসটাকে ভালোবাসে, তাকে আঘাত করা। সেটেন তাই কাদের ক্ষতি করার জন্য উদ্বুদ্ধ হলো বা রেডি হয়ে গেল? এই অ্যাডাম আর ইভ। তো সেটেন একদিন ইডেনে ওই গার্ডেনটাতে প্রবেশ করলো ছদ্মবেশে, ডিসগাইজ নিয়ে। কিসের ডিসগাইজ নিল? একটা সাপের, সার্পেন্টের। এবং ইভ যে মেয়েটা ছিল, সে ইভকে লোভ দেখালো যে খাও খাও, ফরবিডেন গাছের ফল খাও, কেন তোমাদেরকে এই গড বারণ করেছে, তোমরা খাও না কেন, এই সেই তোমাদের তো গড ভালোবাসে, তাহলে বারণ করে কেন, খাও খাও। কারণ ও দেখলো যে একে ইনফ্লুয়েন্স করা সহজ, ইভকে ইনফ্লুয়েন্স করা সহজ বলে ইভকে টার্গেট করে ওকে ইনফ্লুয়েন্স করলো। কারণ সেটেন চেয়েছিল গডের যে ক্রিয়েশন, নতুন ক্রিয়েশন মানুষ, এদেরকে ধ্বংস করবে, এবং এইভাবেই গডের বিরুদ্ধে ও রিভেঞ্জ নেবে, প্রতিশোধ নেবে। তো এরপরে কি হলো? অ্যাডাম আর ইভের, ইভ ফলটা খেলো, খেয়ে অ্যাডামকেও দিল। আর যেই ফলটা খেলো তারা দুজনে, অ্যাডাম কেন খেলো? দেখছে যে ইভ খেয়ে নিয়েছে, এখন আমি যদি না খাই আমি আবার একা হয়ে যাব, তো আমিও খেয়ে নিই, আমরা দুজনে মিলে একসঙ্গে শাস্তি ভোগ করব। তো যখনই ওরা খেলো, ওদের যে ইনোসেন্স, ওদের যে একটা নিরীহ ভাব, সেটা ওরা কিন্তু হারালো। ওদের তখন হঠাৎ করে ওরা রিয়েলাইজ করলো যে ওরা নেকেড, ওরা উলঙ্গ, ওরা গিল্টি, ওরা দোষী। ওদের যত খারাপ খারাপ অনুভূতিগুলো, যন্ত্রণা, কষ্ট, সেগুলো ওরা ফিল করতে শুরু করলো। ওরা শেম, ফিয়ার, স্যাডনেস, লজ্জা, ভয়, ঘৃণা, দুঃখ, সমস্ত কিছু ফিল করতে শুরু করলো। ওদের যে শান্তি ছিল এতদিন মনে, সেটা নষ্ট হলো, এবং গডের কাছে যে কতটা ওরা ক্লোজ ছিল সেটাও নষ্ট হলো। এরপরে গড রেগে গেল, ওদেরকে তখন কার্স করলো যে ইভ, তুমি যেহেতু প্রথম এই ফলটা খেয়েছো, তুমি যন্ত্রণা ভোগ করবে চাইল্ড বার্থের, অর্থাৎ প্রসব যন্ত্রণা তুমি ভোগ করবে, এবং তোমাকে সাবমিশন, দুর্বল তুমি,
একটা প্রাণীতে পরিণত হবে। আর অ্যাডামকে বললো তোমাকে টয়েল অ্যান্ড ডেথ, তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। মানে এইবার অ্যাডামকে এই সমস্ত তো অভিশাপ বা শাস্তি দিল, আর সেটেনকেও দিল যে তুমি এত কিছুর পরেও আবার উঠে এসেছো সাপ সেজে, গড়িয়ে গড়িয়ে তোমাকে সারা জীবন ক্রল করে যেতে হবে, বুকে ভর দিয়ে কষ্ট করে, হ্যাঁ, ধুলো খেতে খেতে তোমায় এগোতে হবে। তো সাপ তবে থেকেই কাইন্ড অফ বলা হয় মাইথোলজিক্যালি যে ওরকম বুকে ভর দিয়ে চলে। এবং একটা এই পাপের থেকে মুক্তির উপায়ও দিল, যে জেসাস আসবে, খ্রিস্টানদের মতে জেসাস আসবে পৃথিবীতে, তো জেসাসের কথা মতো তোমরা যদি চলো, তার দেখানো পথ অনুসরণ করো, তবেই তোমরা এই মানুষের এই যে যন্ত্রণা, সংসার যন্ত্রণার থেকে তোমরা উদ্ধার পাবে। তো এই ছিল পুরো বিষয়টা বেসিক্যালি। এখন আমরা প্যারাডাইস লস্টের বুক 1 শুরু করব, যেখানে কিনা এই যে সেটেন যে পড়ে গেল হেলের মধ্যে, পড়ে যাওয়ার পরে সে কি বলেছিল, তার কি মনে হয়েছিল, তার চিন্তা ভাবনা, সে কিভাবে তার সমস্ত সৈন্যদেরকে ম্যানিপুলেট করেছিল, অর্থাৎ নিজের দলে রাখার জন্য কি কি করেছিল, সেটাই আমরা জানবো সেটেনের ফার্স্ট স্পিচে। লাইনস 84 থেকে 124 পর্যন্ত, 84 লাইন থেকে 124 লাইন পর্যন্ত স্যাটেনের ফার্স্ট স্পিচ। আমরা চলো লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহ পুরো ডিটেলসে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। ইফ দাও বেস্ট হি, তুমি কি সেই, বাট ও হাউ ফলেন, কিন্তু কতটা পতন হয়েছে, হাউ চেঞ্জড ফ্রম হিম, কতটা বদলে গেছো তুমি, হু ইন দ্য হ্যাপি রিলমস অফ লাইট, যে কিনা একটা সময় সুখময় আলোর রাজ্যে ছিল। এখানে স্যাটার্ন ভীষণ শকড হয়ে গেছে বেলজিবাবের এই রুইন স্টেট দেখে, যেখানে কিনা একটা সময় বেলজিবাব ওর সেনাপতি একটা গ্লোরিয়াস রেডিয়েন্ট ছিল, তার অনেক জ্যোতি ছিল, তার রূপ ভীষণ সুন্দর ছিল, আর এখন কিনা হেলে পড়ে যাওয়ার পরে সে পুড়ে গেছে, বার্নড, ফলেন অর্থাৎ তার পতন হয়েছে, অ্যান্ড সাফারিং ইন হেল, ও যন্ত্রণা ভোগ করছে হেলের মধ্যে। এই লাইনগুলোর মধ্যে দিয়ে এটাই শো করছে যে তারা কতটা অধঃপতনে, অর্থাৎ কতটা নিচে এসে পড়েছে, অর্থাৎ ফ্রম হেভেন টু হেল। এই লাইনটার মধ্যে দিয়ে একটা ভীষণ বড় ট্রান্সফরমেশন, একটা বড় অধঃপতনের কথা ফুটে উঠছে। ক্লোথড উইথ ট্রান্সেন্ডেন্ট ব্রাইটনেস, বলছে তুমি অতুলনীয় জ্যোতিতে মোড়ানো ছিলে। ট্রান্সেন্ডেন্ট মানে হচ্ছে যেটা কম্প্যারিজন করার ঊর্ধ্বে। ডিড ইটস আউটশাইন মিরিয়াডস দো ব্রাইট, মিরিয়াডস মানে হচ্ছে 1000, আর আউটশাইন মানে হচ্ছে কোনো একটা ব্রাইটনেসকে আউটশাইন করে দেওয়া, মানে ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ তুমি এতটাই তোমার জ্যোতি ছিল যে হাজারো মানে মিরিয়াডস, হাজারো হাজারো উজ্জ্বল আত্মাকেও তুমি ছাপিয়ে গিয়েছিলে। এখানে বেলজিয়ামও একটা সময় ভীষণ কি বলবো ব্রাইটেস্ট ছিল সমস্ত এঞ্জেলদের মধ্যে। তো স্যাটার্ন ওকে ওর এই বিউটিকে, ওর যেই বিউটি ছিল, যে পাওয়ার ছিল, একটা টাইমে যখন সে হেভেনে ছিল সেই স্টেটটাকে অ্যাডমায়ার করছে, প্রশংসা করছে যে তুমি একটা সময় কি সুন্দর ছিলে, কত ব্রাইটেস্ট ছিলে। ইফ হি হোম মিউচুয়াল লিগ, যদি তুমি সেই হও যার সঙ্গে আমার এক মত ছিল, ইউনাইটেড থটস, আমাদের পরিকল্পনা চিন্তাভাবনা এক ছিল, অ্যান্ড কাউন্সেলস অ্যান্ড ইকুয়াল হোপ, আমাদের আশা, আমাদের অভিযান একই ছিল, অ্যান্ড হ্যাজার্ড ইন দ্য গ্লোরিয়াস এন্টারপ্রাইজ জয়েন্ড উইথ মি ওয়ান্স, যে একদিন আমার সঙ্গে এই হ্যাজার্ডস অর্থাৎ এই যুদ্ধে অংশ নিয়েছিলে। মিউচুয়াল লিগ মানে কি? একই
সাথে কোনো একটা কাজ করা, মানে বন্ধুত্ব করা। কাউন্সিল মানে প্ল্যান করা, হ্যাজার্ড মানে ঝুঁকি নেওয়া, এন্টারপ্রাইজ মানে একই মিশন, যে গডের বিরুদ্ধে লড়াই। তো স্যাটার্ন এখানে সে স্মরণ করছে তাদের সেই বন্ধুত্ব, তাদের সেই ডিপ ফ্রেন্ডশিপ, অ্যান্ড তাদের যে কমন গোল, একই লক্ষ্য। কী লক্ষ্য? যে ভগবানকে, গডকে আমরা হারাবো। তারা যুদ্ধে পার্টনার্স ছিল। এবং সে প্রশংসা করছে যে বেলজিবাব কতটা লয়াল ছিল স্যাটার্নের প্রতি। তো এই জিনিসগুলো বেলজিবাবকে কেন বলছে? তাকে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে, তাদের সেই বন্ধুত্বের কথা মনে করিয়ে তার মন জয় করতে চাইছে বেসিক্যালি স্যাটার্ন। নাও মিজারি hath joined in equal ruin. মিজারি মানে হচ্ছে সাফারিং, যন্ত্রণা, আর ইকুয়াল রুইন মানে ওদের দুজনেরই সেম ডিস্ট্রাকশন হয়েছে, ধ্বংসের অবস্থা। এখন আমাদের একই দুর্ভোগ একত্র করেছে। অর্থাৎ তারা ইউনাইটেড হয়েছিল একটা সময়, শুধুমাত্র তারা ভালো সময়, গ্লোরির সময় একত্রিত ছিল না, বরং তারা এখন যে সাফারিংয়ের মধ্যে রয়েছে, যন্ত্রণার মধ্যে রয়েছে এখনও, স্যাটার্ন বেলজিবাবের সঙ্গে একত্রিত। স্যাটার্ন চাইছে যে চলো আমরা আবার, এই যে আমরা একটা সময় আমরা ইউনিট ছিলাম, আমরা একত্রিত ছিলাম, আমরা যে ইউনিটিটা হারিয়ে ফেলেছি সেটা চলো আমরা আবার বিল্ড করি। into what pit thou seest, from what height fallen. পিট মানে হচ্ছে হেলের কথা বলছে, আর ফলেন মানে পড়ে যাওয়া, এঞ্জেলদের কথা বলছে। বলছে যে তুমি যে খাদের মধ্যে পড়েছো, অর্থাৎ যে নরকে, যে হেলের মধ্যে পড়েছো, সে কি ভয়ঙ্কর পতন, কতটা উঁচু থেকে, কি উচ্চতা থেকে। এখানে স্যাটার্ন ডেসক্রাইব করছে সেই তাদের হেভেন থেকে হেলে পড়ার যে উচ্চতা, যে গভীরতা, সেটাকে একেবারে স্বর্গের থেকে ডিরেক্ট হেলে কতটা বড় পতন আমাদের হয়েছে। So much the stronger proved he with his thunder. বলছে যে থান্ডার, হি মানে এখানে গডের কথা বলছে, যে সে ভীষণ স্ট্রং ছিল। কেন? কারণ তার কাছে থান্ডার ছিল। প্রত্যেকটা রিলিজিয়ানেই মোটামুটি, খ্রিস্টানদের রিলিজিয়ানে গডের সব থেকে বড় অস্ত্র হচ্ছে থান্ডার। এই থান্ডার, বজ্রকে কাইন্ড অফ ওভার পাওয়ার করা অসম্ভব। তো বলছে যে তার বজ্র যে এত শক্তিশালী তা বোঝা গেল পরে। অ্যান্টিল দেন হু নিউ, কে জানতো যে তার এই থান্ডারে, গডের থান্ডারে এত শক্তি। দ্য ফোর্স অফ দোজ ডায়ার আর্মস, এখানে ডায়ার আর্ম মানে হচ্ছে ডেডলি ওয়েপেন, অর্থাৎ গডের সেই ভয়ানক অস্ত্র থান্ডার। বলছে যে স্যাটার্ন এখানে অ্যাডমিট করছে, মানে স্বীকার করছে যে তারা গডের পাওয়ারটাকে আন্ডার এস্টিমেট করেছিল, কম ভেবেছিল। সে অবাক হয়ে গেছে যে মানে গড, তার যে ডিভাইন পাওয়ার এতটা, যে সেই পাওয়ার তাদেরকে খতম করে দিল, একদম হেলে নিয়ে চলে এলো। Yet not for those, nor what the potent victor in his rage. potent মানে হচ্ছে পাওয়ারফুল, ভিক্টর মানে হচ্ছে উইনার, রেজ মানে হচ্ছে অ্যাঙ্গার। অর্থাৎ বলছে যে তবুও আমি সেই কারণে, বা ওই বিজয়ীর ক্রোধের কারণে অনুতপ্ত নই। স্যাটার্ন বলছে যে যদিও আমি হেরে গেছি, যদিও আমরা দেখেছি যে গড পাওয়ারফুল এবং আমি হেরে গেছি, এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই, আমার কোনো অনুশোচনা নেই যে আমি হেরে গেছি। গডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে চাই। এই যে জায়গাটা, স্যাটার্ন বলছে যে আমার কোনো অনুশোচনা নেই যে আমি হেরে গেছি। এবং এই যে বলছে যে আমরা আসলে হেরে গেছি এই থান্ডারের জন্যে। এই কথাগুলো কেন বলছে? এই কথাগুলো বলছে সেই অনেকটা সেই পলিটিশিয়ানদের মতো। যদি কোনো পলিটিশিয়ান ভোটে হেরে যায়, তার প্রথম কাজ কি থাকে? যে তার দলে যে সমস্ত লোক, তারা যেন তাকে ছেড়ে চলে না যায়। তাই জন্য সবার প্রথম কাজ হচ্ছে দলের লোকেদের মাথা খাওয়া, তাদের ম্যানিপুলেট করা, যে জানো তো আমরা কেন হেরে গেলাম, আসলে ওই থান্ডারের জন্যই তো, থান্ডারেরই তো দোষ, অত পাওয়ার তো আমি জানতাম না, এখন তো জেনে গেলাম, এখন আমরা আবার যুদ্ধ করব। তো এই জিনিসগুলো বলছে তার যে সঙ্গী ফলেন এঞ্জেল, তাদেরকে নিজের দলে কন্টিনিউয়াসলি রাখার জন্য। ডু আই রিপেন্ট অর চেঞ্জ? আমি তো অনুতপ্ত নই, আমি তো বদলাইনি। দো চেঞ্জড ইন আউটওয়ার্ড লাস্টার,
হ্যাঁ, আমাদের বাহ্যিক ফিজিক্যাল দীপ্তি হারিয়েছে, আমাদের যে শাইনি ব্যাপারটা ছিল সেটা হারিয়েছে, দ্যাট ফিক্সড মাইন্ড, কিন্তু আমার মানসিকতা, আমার যে দৃঢ়তা, সেটা কিন্তু অটুট, ফিক্সড। স্যাটার্ন বলছে যে স্যাটার্ন তার সৌন্দর্য, বিউটি হারিয়েছে, কিন্তু তার যে প্রাইড, অহংকার বোধ, তার যে মনের বল, উইল পাওয়ার, সেটা হারায়নি। সে মেন্টালি স্ট্রং এবং মেন্টালি সে এখনো আগের মতোই প্রাউড। And high disdain from sense of injured merit, that with the mightiest raised me to content, and to the fierce contention brought alone. Disdain মানে হচ্ছে disrespect, injured merit হচ্ছে অর্থাৎ আমার অহংকার, আমার অসম্মান বোধ আমাকে ঈশ্বরের সঙ্গে সংঘর্ষে ঠেলে দিয়েছে। আমার মধ্যে এই যে অহংকার আছে, ডিসরেসপেক্ট বোধটা রয়েছে, এটার জন্যই আমি ঈশ্বরের সঙ্গে লড়াই করেছি। আমি মনে করেছিলাম যে আমি সম্মানের যোগ্য, আমাকে কেন সম্মান দেয়নি। স্যাটার্ন ফিল করছে যে তাকে এই যে হায়ার স্ট্যাটাস দেওয়া হয়নি, সে যে পদটা চেয়েছিল গডের কাছে সেটা তাকে যে দেওয়া হয়নি, এটা অন্যায় করা হয়েছে তার সাথে। সে যে প্রতিদ্বন্দ্বিতা করছে এটার কারণ তার মধ্যে একটা বোধ এসছে যে আমার সাথে অন্যায় করা হচ্ছে, আমাকে কেন অধিকার দেওয়া হবে না, আমাকে কেন পাওয়ার দেওয়া হবে না, আমাকে দেয়নি বলেই তো আমি এই সমস্ত রেভিলিয়াস হয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমার তো কোনো দোষ নেই, আমার সাথে অন্যায় হয়েছে বলেই আমি এসব করেছি। নিজেকে জাস্টিফাই করছে, সে যা যা করেছে সেগুলোর বিরুদ্ধে নিজেকে জাস্টিফাই করছে, অজুহাত খাড়া করছে বেসিক্যালি। Innumerable force of spirits armed, that durst dislike his reign, and me, preferring his utmost power with adverse power, opposed in dubious battle. Innumerable মানে হচ্ছে অসংখ্য, কাউন্টেবল ফোর্স। হ্যাঁ, ডার্স্ট মানে প্রস্পর্ধা জানিয়েছে, অ্যাডভার্স মানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আর ডেভিয়াস মানে হচ্ছে অনিশ্চিত। বলছে অসংখ্য আত্মা যারা তার শাসনে অসন্তুষ্ট হয়ে আমাকে বেছে নিয়েছিল, মানে এই বেলজিবাব, ম্যামথ, এরকম অনেক অনেক আছে এঞ্জেল, ফলেন এঞ্জেল, যারা স্যাটার্নের কি বলবো চিন্তাধারাটাকে গ্রহণ করেছিল যে হ্যাঁ স্যাটার্ন যেটা বলছে সেটা ঠিক। তো ঈশ্বরের সর্বশক্তির বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল, স্যাটার্ন বলছে যে অনেক অনেক এঞ্জেল অর্থাৎ স্যাটার্নকে ফলো করেছিল, অর্থাৎ গডের বিরুদ্ধে ফাইট করার একটা সাহস দেখিয়েছিল। সে এই যে কাজটা, যে গডের বিরুদ্ধে যারা গেছে তারা ভীষণ নোবেল কাজ করেছে, তারা মহান কাজ করেছে, এই রেভিলিয়ানটা হচ্ছে একটা মহান কাজ। আর কেমন যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে? একটা ডাবিয়াস ব্যাটেল। ডাবিয়াস মানে হচ্ছে একটা আনসার্টেন, যে ও জানে যে আমি জিততে পারবো না, লাইক গড পাওয়ারফুল কতটা ওরা তো জানতো না, তাই না? এটা আনসার্টেন ব্যাটেল না, যে কে জিতবে সেটা সঠিক বলা যাচ্ছে না। এটা জেনেও অনেকে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল স্যাটার্নের সাথে, তার জন্য স্যাটার্ন তাদেরকে নোবেল বলছে যে তোমরা মহান। On the plains of heaven and shook his throne, what though the field be lost? এখানে ফিল্ড মানে সেই যুদ্ধের কথা বলছে, যে স্বর্গের প্রান্তরে আমরা যুদ্ধ করেছিলাম এবং ঈশ্বরের সিংহাসন কাঁপিয়ে দিয়েছিলাম। যুদ্ধে হেরে গেলেও কিছু হারায়নি, অল ইজ নট লস্ট, সব কিছু আমরা হারাইনি। দ্য আনকনকোয়ারেবল উইল, আমাদের যে অদম্য ইচ্ছা, অ্যান্ড স্টাডি অফ রিভেঞ্জ, প্রতিশোধের পরিকল্পনা, এগুলো সব এখনো বেঁচে আছে। স্যাটার্ন বলছে যে তারা হয়তো যুদ্ধে হেরে গেছে, ব্যাটেল, ওয়ার, এই সমস্ত যে জায়গায় হেরে গেছে, কিন্তু তাদের যে আত্মা, মনের মধ্যে প্রতিশোধের যে আগুন, সেটা আজও অ্যালাইভ, আজও জীবন্ত। তারা আজও রিভেঞ্জ নিতে চায়, প্রতিশোধ পারলে তারা ভবিষ্যতে বারংবার নেবে, গডের বিরুদ্ধে তারা প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবে কন্টিনিউয়াসলি। ইমর্টাল হেট, ইমর্টাল হেট মানে হচ্ছে ইটার্নাল ঘৃণা, অমর ঘৃণা, সারা জীবন ঈশ্বরকে ঘৃণা করে যাবে। অ্যান্ড কারেজ নেভার টু সাবমিট অর এইল্ড, এমন সাহস
ওদের মনে আছে, যেটা কোনোদিন আত্মসমর্পণ করবে না, সাবমিট অর এইল্ড, কোনোদিন ভেঙে পড়বে না। অ্যান্ড হোয়াট ইজ এলস নট টু বি ওভারকাম, আর কি কিছু বাকি আছে যা হার মানায়? অর্থাৎ সেটেন বলছে যে আমাদের যে শক্তি সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি আমাদের ঘৃণা, আমাদের শক্তি হচ্ছে ঈশ্বরের কাছে মাথা নত না করা, আমাদের শক্তি হচ্ছে ঈশ্বরের কাছে সারেন্ডার না করা। আর এই জিনিসটাই আমাদেরকে স্ট্রং বানিয়েছে। আমরা যদিও পরাজিত হয়েছি, আমাদের এই যে হেরে না যাওয়ার যে মনোবল, এটাই আমাদের বিজয়ী করে দিয়েছে। That glory never shall his wrath or might extort from me, to bow and sue for grace with suppliant knee and defy his power. অর্থাৎ ঈশ্বরের যে রোষ বা শক্তি কখনো আমার গৌরব কেড়ে নিতে পারবে না। ঈশ্বরের যে গ্লোরি, যে wrath, রোষ, রাগ, শক্তি, এটা কোনোদিন আমার গৌরবকে ছিনিয়ে নিতে পারবে না। আর আমি তার কাছে কোনোদিন বাও করব না, মানে হাঁটু গেড়ে ক্ষমা চাইব না। অ্যান্ড সিউ ফর গ্রেস উইথ সাপ্লিয়েন্ট নি, মানে হাঁটু গেড়ে বসে আমি কোনোদিন ক্ষমা চাইব না। অ্যান্ড ডিফাই হিজ পাওয়ার মানে হচ্ছে আমি তার দেবত্বকে কোনোদিন পুজো করব না, তার শক্তির কাছে আমি কোনোদিন হার মানব না। সেটেন তাহলে কি বলছে এখানে, যে আমি কোনোদিন ক্ষমা চাইব না, আমি যে ভুল করেছি এটা আমি অ্যাকসেপ্টও করব না। কার কাছে? গডের কাছে। এবং আমি এটা অ্যাকসেপ্ট করব না যে গড হলো সুপ্রিম ইভেন ইন হেল। আমি নরকে আছি, আমি মনে করি নরকের সব থেকে সুপ্রিম হচ্ছে আমি, নো গড। হু ফ্রম দ্য টেরর অফ দিস আর্ম সো লেট doubted his empire, that were low indeed, that were an ignominy and shame beneath this downfall. ignominy মানে হচ্ছে ডিসগ্রেস, হচ্ছে কদিন আগে আমার সাথে যুদ্ধে যে গড কাঁপছিল ভয়ে, আমি গিয়ে তার কাছে ক্ষমা চাইব? আমার এই হেরে যাওয়ার থেকে তো বেশি লজ্জাজনক সেটা হবে যে আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইব। সত্যিকারের লজ্জা অপমান তো ওটা, যে ঈশ্বরের কাছে গিয়ে আমি ক্ষমা চাইছি। সিম্পল ভাষায় তাহলে এইটুকুর মানে কি দাঁড়াচ্ছে, দ্যাট ওয়ার অ্যান ইগনোমি অ্যান্ড শেম বিনিথ দিস ডাউনফল, সিন্স বাই ফেথ দ্য স্ট্রেংথ অফ গডস, যে এই পতনও এত লজ্জার নয় যতটা ঈশ্বরের কাছে মাথা নোয়ানো। and this imperial substance cannot fail. আর imperial substance মানে হচ্ছে যে আমাদের যে ডিভাইন সাবস্টেন্স, দেবত্বর যে শক্তি আমাদের যেটা দিয়ে তৈরি করা হয়েছে, এটা তো কোনোদিন ডিস্ট্রয় করা যাবে না। অর্থাৎ স্যাটার্ন বিলিভ করে যে আমরা ফলেন এঞ্জেলরা এখনও আমরা গড লাইক আমাদের মধ্যে সেই শক্তি আছে যেটা গডের মতো, সেটা এখনও আমাদের অক্ষত আছে। Since through experience of this great event, এই মহাযুদ্ধের অভিজ্ঞতার মাধ্যমে, in arms not worse, in foresight much advocate, মানে হচ্ছে যে এই মহাযুদ্ধের অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়েছে যেটা কিনা আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো। উই মে উইথ মোর সাকসেসফুল হোপ রিজলভ, যেটা আমরা আরও ভালোভাবে ভবিষ্যতে আমাদেরকে লড়তে সাহায্য করবে। যে এখন আমরা যুদ্ধে এক্সপিরিয়েন্সড হয়ে গেছি, তাহলে কি আমরা আরও ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো। আর নেক্সট টাইম আমরা যুদ্ধ করলে যদি বুদ্ধি দিয়ে ওয়াইজলি যুদ্ধ করি তাহলে আমরা জিতেও যেতে পারি। অর্থাৎ সেইটিন এখানে অলরেডি প্ল্যান করছে যে নেক্সট অ্যাটাক করবে। কিভাবে করবে? লার্নিং ফ্রম ফেইলিয়ার। এই যে হেরে গেছে, ফেইলিয়ার হয়েছে, এখান থেকে শিখে সে অনেক কিছু জ্ঞান অর্জন করে আবার অ্যাটাক করবে। টু ওয়েজ বাই ফোর্স অর গাইল ইটার্নাল ওয়ার, সেইটা ফোর্স দিয়ে হোক অর্থাৎ ওপেন যুদ্ধ করে হোক, কিংবা গাইল অর্থাৎ ঠকিয়ে হোক, চালাকি করেই হোক, যুদ্ধ কিন্তু চিরকাল চলবে, ইটার্নাল। ইররেকনসিলেবল, যেটা রিকনসাইল করা যায় না, অর্থাৎ যেটা কিনা কোনোদিন
থামানো যাবে না, বা যেটাকে আপোষ করা যাবে না। টু আওয়ার গ্র্যান্ড ফো, আমাদের সেই চির মহান শত্রু, গডের কথা বলছে এখানে। ফো মানে শত্রু, স্যাটার্নের শত্রুকে গড। হু নাও ট্রায়াম্পস, যে এখন বিজয়ী। অ্যান্ড ইন দ্য এক্সেস অফ জয়, যে এখন ভীষণ খুশি। সোল রেইনিং হোল্ডস দ্য টিরানি অফ হেভেন, যে কিনা এখন অর্থাৎ একজন ট্রায়ান্ট মানে স্বৈরাচারী, যে একা নিজের রাজত্ব চালাচ্ছে স্বর্গে। যে আমাদের ঈশ্বরের বিরুদ্ধে চিরকাল আমরা যুদ্ধ চালিয়ে যাব, শক্তি দিয়ে হোক কিংবা চালাকি করে হোক, কারণ গড এখন রাজত্ব করছে স্বর্গে, সে এক স্বৈরাচারী। কিন্তু আমরা আমাদের যে অ্যাটাক কন্টিনিউ চালিয়ে যাব। উই উইল ওয়েজ ইটার্নাল ওয়ার। সেটান এখানে শান্তি চায় না, সে রিফিউজ করে দিয়েছে শান্তিকে, যে আমি তো শান্তি চাই না, গডের বিরুদ্ধে লড়াই করতে চাই। গডকে এখানে ডিক্টেটর বলছে, যে নিজের ইচ্ছা চালাচ্ছে, এনার আমি পতন দেখতে চাই। তো স্যাটানের এই স্পিচের মধ্যে দিয়ে আমরা কি দেখতে পেলাম, যে স্যাটান একজন প্রাউড, অহংকারী, রেবিলিয়াস, প্রচণ্ড প্রতিশোধ হিংসাকারী, লজিক্যাল, ওর কিছু কিছু জায়গায় আমরা লজিক দেখতে পাচ্ছি, যুক্তি দেখতে পাচ্ছি, এবং ও ইমোশনালি ভীষণ পাওয়ারফুল। সেটেন এখানে তার লিডারশিপ দেখাচ্ছে, নেতৃত্ব বোধ দেখাচ্ছে, যে সে কিভাবে তার দলের প্রত্যেকটা এঞ্জেলদেরকে, সবাইকে একটা আশা দিচ্ছে যে চলো আমরা এখনো জিততে পারি। এই সেটেনের মধ্যে কিন্তু আমরা হিরোইক ব্যাপার দেখতে পাচ্ছি, যেটা লিডারশিপ থাকা উচিত। হ্যাঁ, তাদের মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট করার ক্ষমতা থাকা যার মধ্যে আছে। হ্যাঁ, যে ভীষণ লজিক্যাল হবে, ইমোশনালি যে পাওয়ারফুল হবে, এত কিছু দেখতে পাচ্ছি, তবুও সে কেন অ্যান্টি হিরো? কারণ তার মধ্যে সেই দোষ করে ভুল স্বীকার করা এই বোধটা নেই, তার মধ্যে অহংকার বোধটা বেশি, সে ম্যানিপুলেটিভ। এই জিনিসগুলো কিন্তু এই সেটেনের এই স্পিচের মধ্যে দিয়ে আমরা তার ক্যারেক্টারিস্টিক্স জানতে পারছি। তো এই ছিল স্যাটানের স্পিচের পুরো বিষয়বস্তু। কেমন লাগলো জানিও। আশা করি আমি যথেষ্ট সহজভাবে ইজিলি বোঝাতে পেরেছি। ভালো লাগলে কোন জায়গাটা, কোন লাইনটা এই স্যাটানের স্পিচের সব থেকে তোমাদের মনে দাগ কাটলো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।